দেশে করোনায় নতুন করে 10 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 120। নতুন শনাক্ত একদিনে 390, আক্রান্তদের 70 ভাগের বেশি ঢাকা ও আশপাশের জেলার। করোনা সতর্কতা উপেক্ষা করেই বেড়েছে ঢাকায় প্রবেশ ও বের হবার প্রবণতা। জরুরি সেবা, গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার, বাজার কেন্দ্রিক ভিড় এড়াতে তৎপর সেনাবাহিনী। অবশেষে করোনার কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি, সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে বাঁচবে রোগী। রাজধানীতে ভাড়া করা লোক দিয়ে পণ্য কিনে খোলা বাজারে বেশি দামে বিক্রি। রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। সময় সংবাদের সঙ্গে আছি সাজিদ রাজু। দেশে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 10 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 120 জনে। এছাড়া নতুন করে একদিনে 390 জন রোগী শনাক্ত হয়েছে। আর গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 5 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এই তথ্য জানানো হয়। এ সময় তরুণদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। করোনা যুদ্ধে ৪৬তম দিনে বাংলাদেশ। যতই দিন গড়াচ্ছে বাড়ছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে উদ্বেগ উৎকণ্ঠার পারদও ঊর্ধ্বমুখী। তাই প্রতিদিনই স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিংয়ের দিকে নজর সবার। বুধবারের ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, শেষ 24 ঘন্টায় রেকর্ড ৩,০৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। তাতে শনাক্ত হয়েছে ৩৯০ জন। গত 24 ঘন্টায় মৃত্যুর তালিকায় যোগ হয়েছে আরও 10 জন। দেশে মোট মৃতের সংখ্যা এখন 120। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সুস্থ হতে 1 মাস সময় লাগায় এ সংখ্যা বাড়ছে ধীর গতিতে। কোভিড আক্রান্ত যারা হচ্ছেন তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লেগে যায়। অনেক সময় উপসর্গ এবং লক্ষণ নিয়েই তারা 14-15 দিন পর্যন্ত থাকেন। তারপরে তাদের এই লক্ষণ বা উপসর্গ কমতে শুরু করে এবং প্রায় মাসখানেক সময় লেগে যায় সম্পূর্ণ সুস্থ হতে। নতুন মৃত্যু 10 জনের মধ্যে 7 জনই পুরুষ। এর মধ্যে তরুণ রয়েছেন 2 জন। তাই তরুণদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। তরুণ সমাজকেও সচেতন হতে হবে বাড়িতে থাকার জন্য, ঘরে থাকার জন্য এবং নিজেকে রক্ষা করার জন্য কোভিড-19 থেকে। ব্রিফিংয়ে হাসপাতালের সরবরাহকৃত চিকিৎসা সরঞ্জামের মান নিয়ে ওঠা বিতর্কের জবাব দেন সিএমএসডির পরিচালক। এর থেকেও পাতলা অনেক পলিথিন যুক্ত মাস্ক ব্যবহার করে ছবি তুলে এগুলা বিভিন্ন সংবাদ মিডিয়াতে পরিবেশন করে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, দেশের 64টি জেলার মধ্যে 55টি জেলায় এখন করোনায় আক্রান্ত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার থাকছে দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ। নোভেল করোনা ভাইরাস কোভিড-19 বাংলাদেশ সংক্রমণের 46তম দিনে এসে মোট আক্রান্তের সংখ্যা 3,500 ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে। আমরা আসলে প্রথমেই 24 ঘন্টার সার্বিক পরিস্থিতি সেটি বিশ্লেষণ করব। 24 ঘন্টায় বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 3,096 জনের। বাংলাদেশে 3,000-এর বেশি নমুনা পরীক্ষার এটি আসলে প্রথম ঘটনা। এই 3,096 জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন 390 জন। বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা এখন দাঁড়িয়েছে 3,772 জন। 24 ঘন্টায় নতুন করে মারা গিয়েছেন 10 জন, মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 120। আর নতুন 5 জন সহ মোট সুস্থ হয়েছেন 92 জন। আমরা এখন এই পর্যায়ে বাংলাদেশের যে 10 জন নতুন করে মারা গিয়েছেন তাদের সার্বিক তথ্য জানার চেষ্টা করব। শুরুতেই তাদের বয়স ভিত্তিক বিশ্লেষণের দিকে আমরা যাচ্ছি। যে 10 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 2 জনের বয়স 21 থেকে 30 বছরের মধ্যে, বাকি 3 জনের বয়স 41 থেকে 50-এর মধ্যে রয়েছেন 3 জন, 51 থেকে 60 জনের মধ্যে রয়েছেন 2 জন এবং বাকি 3 জনের বয়স 61-এর বেশি। আর যে 10 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 7 জনই পুরুষ, বাকি 3 জন নারী। আর যে 10 জন মারা গিয়েছেন তাদের মধ্যে 7 জনই রাজধানী ঢাকার, বাকি 3 জনের ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলের বাসিন্দা। আমরা এখন এই পর্যায়ে বাংলাদেশের সবচেয়ে বেশি যে আক্রান্ত যে এলাকাগুলো রয়েছে সেগুলোর তথ্য জানার চেষ্টা করব। সবচেয়ে বেশি আক্রান্ত বর্তমানে রাজধানী ঢাকা, তারপরের অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর,
কিশোরগঞ্জ এবং নরসিংদী। বাংলাদেশে প্রথমবারের মতন কোভিড-19 শনাক্ত হয় গত ৮ মার্চ। তারপরেই কিন্তু মার্চ মাসের দিকে যে সংখ্যাগুলো, মোট আক্রান্তের দৈনিক আক্রান্তের সংখ্যাগুলো অনেকটা একরকম থাকলেও চলতি মাসের শুরুর দিক থেকেই কিন্তু আমরা যেটি দেখছি যে ক্রমেই কিন্তু সেই সংখ্যাটা ঊর্ধ্বমুখী। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের যে নিয়মিত বুলেটিন, সেখানে তারা জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে চলার যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো সঠিকভাবে মানার মাধ্যমেই সম্ভব এই যে মোট আক্রান্তের সংখ্যা ক্রমেই যে বেড়ে চলছে সেটিকে রুখে দেওয়া। করোনা সতর্কতা উপেক্ষা করেই বেড়েছে ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার প্রবণতা। কোনোভাবেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না মানুষকে, দিচ্ছে নানা অজুহাত, এমনকি জরুরি সেবা ও গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার সহ নানা অপকৌশলেরও আশ্রয় নিচ্ছেন তারা। তবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যুক্তিযুক্ত কারণ দেখাতে না পারায় ফিরতে হয়েছে অনেককে। না না, কেন ইটিভির লোগো লাগানো কেন? এখন স্যার লাগাইছে, আমি কেমনে বলুন বলেন ভাই? কোন স্যার? নাম কি? আচ্ছা আমি একটু ফোন দিতেছি। গাড়ির ড্রাইভার জানেন না তার মালিকের নাম। বেসরকারি এক টিভি চ্যানেলের লোগো সম্বলিত স্টিকার জলজল করছে গাড়িতে। আব্দুল্লাহপুরে চেকপোস্টের এই ঘটনায় পুলিশি জেরার মুখে বেরিয়ে এলো কোনো গণমাধ্যম নয়, রেন্টেকার প্রতিষ্ঠান থেকেই সহজে ঢাকায় ঢুকতে আশ্রয় নেওয়া হচ্ছে এমন কৌশলের। রেন্টেকার কোম্পানি সাপ্লাই না, দিচ্ছে তো? আপনি তো ইটিভিতে চাকরি করেন না। গাড়ির সামনে লোগো লাগানো হচ্ছে ইটিভি। সেটা ওই কোম্পানির মালিক দিয়েছে আজকে সাপোর্ট দেওয়ার জন্য, ইমার্জেন্সি সাপোর্ট দেওয়ার জন্য। এদিকে মোটরসাইকেল আরোহীরা ব্যবহার করছেন জরুরি নানা সেবা সংস্থার নাম। নারায়ণগঞ্জ চেকপোস্টে দেখা গেল জরুরি বিদ্যুৎ স্টিকার। এক মোটরসাইকেল আরোহী জেরার মুখে। প্রথমে তিনি পরিচয় দেন বিদ্যুৎ স্টেশনের কর্মকর্তা হিসেবে, পরে বেরিয়ে আসে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করেন তিনি। আমি আসলে রহিম এনার্জিতে চাকরি করি, আমি জানতাম না যে এটা সরকারের জন্য প্রযোজ্য। এমন জরুরি কাজের বাহানায় রয়েছে পুরনো প্রেসক্রিপশনও, আছে পরিবারের অসুস্থ রোগীর অজুহাত। এডমিট ছাড়া ওই যে ভর্তির যে কাগজ, ওটা ছাড়া যাই দিব না। তেল খরচটা নিয়ে যাবো এই আর কি, আমি তো যাবো এমনি যাবো এমনি যাবো। এসব কারণেই প্রতিটি যানবাহনেই লোগো ছাড়াও পেশাগত পরিচয়পত্র পরীক্ষা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অনেক সময় মেডিকেল সার্টিফিকেট দেখাচ্ছে, কিন্তু আসলে মেডিকেল সার্টিফিকেট অনেক সময় ভুয়া সার্টিফিকেট দেখাচ্ছে। আমরা একটা কঠোর অবস্থান নিচ্ছি, যাতে অযথা গাড়িগুলো মুভমেন্ট না করে। পুলিশের কঠোর অবস্থানের পরও নানা অজুহাতে রিকশায় এপার ওপার করে ঢাকা ঢুকতে বা বেরোতে দেখা গেছে অনেককে। নজরদারির পরও অব্যাহত রয়েছে রাজধানীতে গমনাগমন চেষ্টা। বানোয়ার তথ্যে যারা ঢাকা প্রবেশ বা ত্যাগ করছেন, পুলিশ বলছে নিজ থেকে সতর্ক না হলে ভেস্তে যেতে পারে সরকারের সকল সুচেষ্টা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর শিথিলতা, অন্যদিকে সাধারণ মানুষের অসচেতনতা, আর এই দুয়ে মিলে করোনা মহামারীর মাঝেও ফ্রি স্টাইলের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। সাধারণ মানুষ যেমন বিধিনিষেধ অমান্য করে রাস্তায় নামছে, তেমনি নানা জটিলতায় আইন শৃঙ্খলা বাহিনীও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বুধবার বেলা 12টা, কাজীর দেউরি মোড় হয়ে কাঁচা বাজার, রাস্তার উপর গাড়ির সারি, তার সাথে সাধারণ মানুষের ঢল। বেলা 12টা 10 মিনিট, টাইগার পাস মোড়। ট্রাফিক পুলিশের শীতল অবস্থানে যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি দেখা গেল কয়েকটি গণপরিবহনও। বেলা 12:30, আগ্রাবাদ বাদামতলির মোড়। একদিকে ভ্রাম্যমাণ আদালতের অবস্থান, আর অন্যদিকে গাড়ির লাইন, অনেকটা যানজট পরিস্থিতি। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটও স্বীকার করলেন সাধারণ মানুষের আইন না মানার কথা। প্রচুর মানুষজন যাওয়া আসা করতেছে এবং কেউই নিয়ম মানছে না। একটা মোটরসাইকেলে 3 জন 4 জন 5 জন করে যাচ্ছে, গাড়ি সামাল দিতে চাপ হচ্ছে প্রচুর। সকাল থেকেই নগরের প্রতিটি মোড়, প্রতিটি সড়কের একই চিত্র। যতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান, ততক্ষণ হয়তো কিছুটা কমে, কিছুক্ষণ পর আবার যানবাহনের সারি। দুপুর 1:30, জিসি মোড়। সেনাবাহিনীর টহল টিম দেখে সরে গেছে রিক্সা সহ উৎসুক জনতা, কিন্তু টহল টিম সরতেই রিক্সার পাশাপাশি মানুষের জটলা। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আইন মানছে না এবং যত্র ঘোরাফেরা করছে। সেক্ষেত্রে আমাদের একটু পরিস্থিতি সামাল দিতে কষ্ট হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে তাদেরকে বোঝানোর মাধ্যমে। চট্টগ্রামে এই পর্যন্ত সর্বমোট 40 জন করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে, এর মধ্যে মৃত্যু হয়েছে 5 জনের। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে সন্ধ্যে 6টা থেকে ভোর 6টা পর্যন্ত নগরের চিত্র থাকে একরকম, আর ভোর 6টা থেকে সন্ধ্যার চিত্র পাল্টে যায়। নগরীর রাস্তাগুলো ঘুরলে বোঝা যায় না দেশে কোনো মহামারীর আতঙ্ক চলছে। প্রতিটি রাস্তায় জনসাধারণের উপচে পড়া ভিড়। চট্টগ্রামের আগ্রাবাদ থেকে
কমল দে, সময় সংবাদ। করোনার বিস্তার রোধে বড় বাধা বাজার কেন্দ্রিক ভিড়, কিছুতেই যেন থামানো যাচ্ছে না মানুষকে। খুলনার বড়বাজার এলাকাতেও কেউই মানছে না করোনা সংক্রমণের স্বাস্থ্য নীতিমালা। সংশ্লিষ্টরা বলছেন, ক্রেতা ও বিক্রেতা উভয়ই সামাজিক দূরত্ব না মানায় করোনার ভয়াবহ ঝুঁকিতে পড়তে যাচ্ছে খুলনাবাসী। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনা বড়বাজার এলাকার সকাল 11টার দৃশ্য এটি। এমন দৃশ্য দেখে কে বলবে করোনা ভাইরাসের ভয়াবহ থাবা ধীরে ধীরে গ্রাস করছে খুলনাকে। দুদিন বাদে রমজান মাস শুরু হচ্ছে, তাই খাদ্যপণ্য কিনতে একরকম প্রতিযোগিতায় নেমেছে নগরবাসী। সব রকম পণ্য পাওয়া যায়, সে কারণে উপচে পড়া ভিড় এখন বড়বাজার এলাকায়। করোনা সংক্রান্ত স্বাস্থ্য নির্দেশিকা না মেনে গায়ে গায়ে দাঁড়িয়ে চলছে বেচাকিনা। অনেকে মাস্ক ছাড়াই অবাধে চলাফেরা করছে। প্রশ্ন করতেই নানা অজুহাত দাঁড় করাচ্ছেন বড়বাজারে আসা বিভিন্ন শ্রেণীর ক্রেতারা। আমি চলে যাচ্ছি, আমাদের আবার দোকান এই পাশে, মিড ডাইলের দোকান। খুলনা একটাই মাত্র হোলসেল মার্কেট, এই বাজার যদি খোলা না থাকে খুলনা শহরের মানুষ না খেয়ে মারা যাবে। জেলা প্রশাসনের নির্দেশে গত এক সপ্তাহ আগে থেকে বড়বাজার খুলনা সার্কিট হাউস মাঠে স্থানান্তর করা হলেও সেখানে প্রয়োজনীয় অনেক কিছু পাওয়া যাচ্ছে না বলে অজুহাত ক্রেতাদের। এইভাবে যদি লকডাউন হতে থাকে আর এইভাবে যদি লোকজন হয়, করোনা তো আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা গিয়েছিলাম বড় মাঠে, সেখানে কোনো মুদিমাল নাই। অন্যদিকে বড়বাজারের উপচে পড়া ভিড় ঠেকাতে জেলা প্রশাসক কয়েকটি ধাপে ভাগ করে পণ্য বিক্রি কার্যক্রম করার সিদ্ধান্তের কথা জানান। আমরা এখন যেটা করতেছি, যেহেতু সেখানে চালের পাইকারি বাজার, চাল ডাল রোজার যে নিত্যপণ্য আরও বা সেগুলো সেখানে পাইকারি বাজার, সেটাকে আমরা নতুন করে একটা টাইম আলাদা টাইম ব্রেকআপ করে দিচ্ছি। চালের বাজারের ক্রেতারা এতটা থেকে এতটা আসবে, আর ডাল প্লাস আদার অর্থাৎ দুইটা ভাগে আমরা আলাদা ওখানে শিফটিং করে দেওয়ার চেষ্টা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি। খুলনা মহানগরীতে দুটি বাজার ছাড়াও জেলার 23টি বাজার স্থানান্তর করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। খুলনার মতো একই অবস্থা রাজধানী ঢাকাতেও। বাজার কেন্দ্রিক ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে কয়েকটি জায়গায় সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকায় সুফল মিলতে শুরু করেছে। সেসব এলাকায় কমে এসেছে করোনার সংক্রমণ। এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, নানা উদ্যোগ সত্ত্বেও যেসব বাজার ঝুঁকিমুক্ত হবে না, সেসব বাজার কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ছাড়া কেউ রাস্তায় ঘোরাফেরা করবেন না। 30 জনের বেশি করোনা সংক্রমিত রোগী নিয়ে রেড জোনে থাকা ওয়ারি এলাকার আগে আক্রান্ত হলেও শান্তিনগরে রোগী 10 জন। বাজারগুলোতে নিরাপদ দূরত্ব কার্যকর করার ফল শান্তিনগর পাচ্ছে বলে মনে করেন সেনা টহল টিম অধিনায়ক। অধিক প্রচারণার কারণে এবং এছাড়া অন্যান্য যারা আছেন, অন্যান্য অর্গানাইজেশন, তারা অনেক প্রচারণা চালাচ্ছেন এবং এতে করে তারা জনগণ শুনছেন এবং মোটিভেটেড হচ্ছেন। তবে স্বেচ্ছাসেবকরা বলছেন, বিভিন্ন পদের পরিচয় দেয়া লোকজনের জন্য কাজ করতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে। বেশিরভাগ ঝামেলা করে পুলিশেরাই, সিভিল পোশাকে আসে, আইসাকা আমরা পুলিশ ওটি আঙ্কেল বামে গেলি দিয়া আইসাকা আমরা পুলিশ অমুক সেমুক। তা আমরা বলি যে আপনারা তো আইন তৈরি করেন, তাহলে আপনারা যদি এভাবে করেন তাহলে আমরা কোথায় যাবো? এখানে কারো ব্যক্তিগত পরিচয়কে প্রাধান্য দিচ্ছি না, যেহেতু আমরা সবাই মিলে একটা সম্মুখ যুদ্ধে অবতীর্ণ। মিরপুর ও দারুসালাম এলাকার টহল অধিনায়কও জানালেন, 2 থানার মোটামুটি সব বাজার ব্যবস্থাপনায় পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে এলাকার করোনা সংক্রমণের পরিসংখ্যানে। এখন বাজারগুলোর যে ভ্যান অথবা যে পয়েন্টগুলো আছে, সেই পয়েন্টগুলোর সামনে যারা কাস্টমার তারা দাঁড়ানো অনেক বেশি স্পেস পাচ্ছে। এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেছেন, বাজার নিরাপদে নেওয়া উদ্যোগ কার্যকরে দায়িত্ব নিতে হবে বাজার কমিটিকেই, নতুবা নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা প্রথমে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, পরবর্তীতে আমরা হয়তো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করি। বুধবার রাজপথে যানবাহন বেশি দেখা গেছে। পুলিশ আর সেনার জেরার মুখে সবাই জরুরি কাজের অজুহাত দিয়েছেন। দেরিতে হলেও রাজধানীর অনেকগুলো বাজারকে নিরাপদ দূরত্ব ব্যবস্থাপনার আওতায় আনা গেছে এবং তার ফলও ফলতে শুরু করেছে। এখন যারা ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন, তাদেরকে যদি একটি সুশৃঙ্খল ত্রাণ কার্যক্রমের আওতায় আনা যায়, তাহলে সারা দেশেই যে এর সুফল পাওয়া যাবে তা এখন বলাই যায়। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব কার্যকরে মাঠে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরা। এই মুহূর্তে রাজধানীর ভাটারা এলাকায় আছেন রিপোর্টার সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদাত।
সাজিদ রাজু, আপনি জানেন যে ঢাকায় অর্থাৎ সারা বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা যত তার সিংহভাগই কিন্তু রয়েছে ঢাকায়। প্রথম থেকে কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আজকে এই মুহূর্তে রয়েছে আমরা রাজধানীর ভাটারা বাজারে, এবং সেখানে আমরা দেখেছি সেনাবাহিনীর একটি টিম সেখানে কাজ করছে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। এই ভাটারা বাজারে যে চিত্র সেটি যদি বলতে হয় তাহলে বলবো যে 2টা পর্যন্ত রাজধানীতে বাজার চালানোর যে নিয়ম সেটি থাকলেও কিন্তু আমরা এসে দেখেছি যে বাজারে বেশ কয়েকটি দোকান কাঁচা বাজারে খোলা রয়েছে। বিশেষ করে সেনাবাহিনী এই বাজারে এসে তাদের যে কার্যক্রম সেটি শুরু করার পর কিন্তু সেই বাজারের দোকানগুলো বন্ধ করেছে। এর বাইরে এই এলাকায় আমরা দেখেছি যারা অহেতুক রাস্তায় ঘোরাফেরা করছে তাদেরকেও কিন্তু সেনাবাহিনী তাদেরকে দাঁড় করিয়ে রাখছে এবং সামান্য শাস্তি তাদেরকে ছেড়ে দিচ্ছে, এবং বারবার কিন্তু মাইকিং করে এলাকার মানুষকে সচেতন করার চেষ্টা করছে যে কেউ যাতে এই মুহূর্তে ঘর থেকে বের না হয়। আমরা দেখেছি সেনাবাহিনী আসার পর এই এলাকার মানুষ কেউ এই সেনাবাহিনীকে দেখতে কিন্তু এখানে ভিড় করছেন বা বিভিন্ন জায়গা থেকে গলি থেকে তারা কিন্তু বের হয়ে আসছেন। এর বাইরে এই ভাটারা এলাকার পাশাপাশি অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকায় আমরা দেখেছি বিকেলবেলা এসে মেন সড়ক অর্থাৎ প্রধান সড়কগুলোতে রাজধানীতে মানুষের উপস্থিতি না থাকলেও ভিতরে যেই এলাকাগুলো রয়েছে বিশেষ করে যে বাজার সংশ্লিষ্ট এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতেই পাচ্ছি। বিকেলবেলা বেশ কিছু মানুষ রাস্তায় বেরিয়ে আসে বিনা প্রয়োজনে, যাদের কোনো প্রকার প্রয়োজন নেই তারা কিন্তু রাস্তায় বেরিয়ে আসছে, এবং সেনাবাহিনী চেষ্টা করছে তাদেরকে সচেতন করার জন্য। যাদেরকে সচেতন করতে না পারছে তাদেরকে কিন্তু এই সাধারণত এই ধরনের শাস্তি দাঁড়িয়ে থাকা শাস্তি কিন্তু সেনাবাহিনী দিয়ে যাচ্ছে, এবং তারা চেষ্টা করছে সাধারণ মানুষকে ঘরে ফিরে যাওয়ার জন্য। বিশেষ করে এখন পর্যন্ত ঢাকায় যে আক্রান্তের সংখ্যা সেটি কিন্তু এখন পর্যন্ত অন্যান্য সব জেলাকে ছাপিয়ে গেছে। এখন পর্যন্ত ঢাকা যে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা সেটি কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি, এবং সেনাবাহিনীও কিন্তু প্রথম থেকে কিন্তু তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন এলাকায় গিয়ে তাদেরকে সচেতনের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত মানুষের মধ্যে সেই অর্থে যে ধরনের সচেতনতা দরকার ছিল, যে আইন মানার যেটি দরকার ছিল সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সাধারণ মানুষ এখন পর্যন্ত বিনা প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে আসছে। বিশেষ করে এলাকাগুলোতে যে আড্ডার যে বিষয়গুলো আমরা সেটি কিন্তু দেখেছি। বিশেষ করে এই ভাটারার আশপাশের যে বেশ কিছু এলাকা রয়েছে সেখানে আমরা দেখেছি যে সাধারণ মানুষ এখন পর্যন্ত কিন্তু বিকেলবেলা এসে কিন্তু আড্ডা দিচ্ছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানী ঢাকার সাধারণ মানুষকে সচেতনমূলক কার্যক্রম সেনাবাহিনীর তার সবশেষ। রাজু, সামাজিক দূরত্ব কার্যকরে মাঠে কাজ করছে সেনাবাহিনী, সে খবর জানাতে রাজধানীর ভাটারা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। এদিকে সিলেটের বাজারগুলোতে আসা নির্দিষ্ট সংখ্যক ক্রেতাদের একমুখ প্রবেশে বাধ্য করছে সেনাবাহিনী। এই ব্যবস্থায় সহযোগিতায় এগিয়ে এসেছে বাজার কমিটি। সময় বেশি লাগলেও সামাজিক দূরত্ব বজায় রাখার সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্রেতারা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন দিগেন সিংহ। সিলেট নগরীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রেতাদের ভিড়ে করোনা ভাইরাস সংক্রমণে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছেন জনসাধারণ। এই অবস্থা থেকে মুক্তির জন্য সেনাবাহিনী কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার নগরীর আম্বরখানা বাজারে রশি দিয়ে আটকিয়ে ক্রেতাদের একমুখ প্রবেশে বাধ্য করা হচ্ছে। 40 জন করে এক ধাপে ক্রেতা প্রবেশ করছেন। তাদের বাজার শেষ হলে আরও 40 জনকে ছাড়া হচ্ছে। এই ব্যবস্থা সফল হলে প্রতিটি বাজারে এই পদ্ধতি চালু করা হবে বলে জানালেন সেনাবাহিনীর এই কর্মকর্তা। উনি বাসা থেকেই ওনার লিস্ট করে নিয়ে আসবে, ওনাকে বাধ্য করা হবে বাসা থেকে লিস্ট করে নিয়ে আসতে। এখানে যতদূর সম্ভব কম সময় ব্যয় করে ওনাকে এখান থেকে এক্সিট হয়ে যেতে হবে। তো আমরা এইটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে কাজ করছি। এটা যদি মানে আমাদের সুবিধাগুলো যদি ভালো হয়, অসুবিধাগুলো কাটিয়ে উঠে গ্র্যাজুয়ালি আমরা এই সিলেটের যতগুলো বাজার আছে সবগুলো তো বাজার কমিটিকে সাথে নিয়ে আমরা এই কাজটা করার চেষ্টা করব। সেনাবাহিনীর এই ব্যবস্থাপনায় সহযোগিতা করছে বাজার কমিটি। বাজারে আসা ক্রেতারা লাইনে দাঁড়ালেও খুশি হয়েছেন। এটা আমাদের দেশে সম্ভব না, তারপরেও এখানকার জন্য শৃঙ্খলাটা হওয়াতে আমার খুব ভালো লাগতেছে। যদি জনগণ তাদের নিজের কথা চিন্তা করে এই সামাজিকতা বজায় রেখে চলাফেরা করতে পারে তাহলে আমরা মহামারী থেকে রক্ষা পেতে পারি। সিলেট বিভাগে গত 48 ঘন্টায় 12 জনের শরীরে করোনা ভাইরাস সহ বিভাগে এ পর্যন্ত 20 জন কোভিড-19 আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে যাতে করে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করা যায় তারই ব্যবস্থা করেছেন সেনাবাহিনী। আজকের এই অবস্থা যদি কার্যকর হয় আগামী দিনগুলোতে প্রত্যেকটি বাজারেই এই ধরনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী। সিলেটের আম্বরখানা বাজার থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। লকডাউন মেনে চললেই কমবে সময়সীমা, আর না মানলে বাড়বে মেয়াদ।
ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ, এমনটাই মত বিশেষজ্ঞদের। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘ লকডাউনের প্রভাবে জিডিপি প্রবৃদ্ধির হার অর্ধেকেরও নিচে নেমে আসতে পারে। তাই লকডাউন কার্যকর করতে হলে রাষ্ট্রকে আরও কঠোর হওয়ার তাগিদ তাদের। ওমর ফারুকের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। যতদূর চোখ যায় মানুষ আর মানুষ, যেন জমজমাট হাট। রাজধানীর বেশিরভাগ এলাকা বা সড়কের চিত্র এখনও এমন। ফলে এলাকার পর এলাকায় ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত এক সপ্তাহে গড়ে প্রতিদিন 6 থেকে 7টি করে নতুন এলাকা সংক্রমিত হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, এমন চললে লকডাউনের মেয়াদ বাড়াতে বাধ্য হবে সরকার, দিতে হবে বড় খেসারত। আমাদের সম্ভবত মে মাসের মাঝামাঝি পর্যন্ত এই পরিস্থিতির মধ্যে আপাতত থাকতে হচ্ছে। লকডাউন আমরা যত ভালোভাবে করব, তত তাড়াতাড়ি এই মহামারী থেকে আমরা বেরিয়ে আসার পথটা খুঁজে পাব এবং কম ক্ষতি নিয়ে। লকডাউন যদি আমরা হালকাভাবে নেই, ছাড়া করি, তবে সেক্ষেত্রে আমাদের বড় ধরনের মূল্য গুনতে হবে। অর্থনীতিবিদরা বলছেন, লকডাউন দীর্ঘ হলে অর্থনীতিতে ভাটা তো পড়বেই, প্রভাব পড়বে রপ্তানি ও বিনিয়োগের উপরও। ধারণা করা হচ্ছে যে জিডিপির প্রবৃদ্ধির হার যেখানে এবছর 8.5%-এর মতো আমরা আশা করেছিলাম, সেখানে বিশ্বব্যাংক বলছে যে এটা 3%-এ নেমে যেতে পারে। এই যে বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা, এটা কিন্তু আরো বাড়তে থাকবে যদি ঠিক মতো ঘরে অবস্থান না করি। আজকের যে ক্ষতি, সেটা যেমন হচ্ছে, আমার উৎপাদন হচ্ছে না, আমার রপ্তানি আয় হচ্ছে না, আমার বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়ছে, আরেকটা ক্ষতি হচ্ছে আমার বিনিয়োগ হবে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা বলছেন, লকডাউনে তিল পরিমাণ ছাড় দেওয়া চলবে না। সরকারের এটার মোকাবেলা করার জন্য অ্যাগ্রেসিভ ভূমিকা নিতে হবে। এই লকডাউনটা নির্দিষ্ট সময়ের জন্য হবে এবং সেইটাকে স্ট্রিক্টলি আমাকে মেনটেন করতে হবে। এই লকডাউনটা, এখানে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। লকডাউন কিংবা সামাজিক দূরত্ব না মানলে কি যে ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে, কেন জানে এই মানুষগুলোকে তা কিছুতেই বোঝানো যাচ্ছে না। এর ফলে দ্রুত করোনা সংক্রমণের পাশাপাশি দেশ যে ভয়াবহ আর্থিক ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে, তা এদেরকে কে বোঝাবে? মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের বিস্তৃতি রোধে বর্তমান পরিস্থিতি বিবেচনায় চলমান সাধারণ ছুটি আরেক দফা বাড়িয়ে 5 মে পর্যন্ত করা হয়েছে। বিকেলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সময় সংবাদকে নিশ্চিত করে বলেন, অফিস খুলে দেওয়ার মতো এখনও স্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হওয়ায় আবারও ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হলো। ছুটির সঙ্গে দেশবাসীর উদ্দেশ্যে নানা নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে কাজ শেষ হলেই প্রজ্ঞাপন জারি করা হবে। করোনা সংক্রমণ রোধে প্রথমে 26 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর 4 এপ্রিল থেকে 11 এপ্রিলও, পরে তা বাড়িয়ে 14 এপ্রিল এবং চতুর্থ দফায় 14 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। সময় সংবাদে আরও থাকছে। নওগাঁয় করোনা পরিস্থিতিতে কর্মহীনদের দিয়ে ধান কাটার সিদ্ধান্ত প্রশাসনের। দেশের বিভিন্ন জায়গায় স্বেচ্ছাশ্রমে কেটে দিচ্ছেন ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপে অবশেষে করোনার কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি মিলেছে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। ল্যাবে যান্ত্রিক ত্রুটির সঙ্গে স্বাস্থ্য বিভাগের অসহযোগিতায় যথাসময়ে কিট সরবরাহ করা সম্ভব হয়নি বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। চূড়ান্ত কিট সরবরাহের পর সরকার অনুমতি দিলে দ্রুত বিভিন্ন ল্যাবে তা সরবরাহ করার ব্যাপারে আশাবাদী গণস্বাস্থ্য কেন্দ্র। বিশ্বব্যাপী করোনা মহামারী শুরুর পর থেকে এই ভাইরাস শনাক্তে করোনার কিট তৈরির জন্য দীর্ঘদিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র। যাবতীয় কার্যক্রম এগিয়ে নিলেও ল্যাবে বৈদ্যুতিক গোলযোগের কারণে কিট তৈরির প্রক্রিয়া পিছিয়ে যায়। সেই বাধা অতিক্রম করলেও নতুন করে আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়ে কিট তৈরির প্রক্রিয়া। আমি খুব বিরক্ত হয়ে যখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছুই করা যাচ্ছে না, তখন প্রধানমন্ত্রীর দপ্তরে এটার বিরুদ্ধে আমরা অভিযোগ করি। অবশেষে প্রধানমন্ত্রীর দফতরে অভিযোগের পর বুধবার কিট তৈরিতে রোগীর নমুনা সংগ্রহের অনুমতি পাওয়া যায় বলে জানান জাফরুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রীর অফিসের সহায়তার কারণেই আজকে আমরা 11টায় তাদের অনুমতিপত্র পেয়েছি। এখন আমার ডাক্তার টেকনিশিয়ান যাচ্ছে কর্মীটুলা এবং ওখান থেকে রক্ত সংগ্রহ করে নিয়ে আসবে।
কম মূল্যে ব্যাপক টেস্টের সুযোগ সৃষ্টি করতে দেশীয় গবেষণাকে দ্রুত এগিয়ে নেবার আহ্বান বিশেষজ্ঞদের। এই কিটগুলি যদি আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেই কিটগুলির দাম পড়বে ন্যূনতম 800 থেকে আরো বেশি হতে পারে। সেখানে যদি আমাদের দেশীয় প্রযুক্তিতে এবং দেশীয় ব্যক্তিরা যদি এটা তৈরি করেন, সেক্ষেত্রে অনেক কম মূল্যে পড়বে হয়তোবা। আমাদের এই ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। সবকিছু ঠিক থাকলে আগামী 25শে এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তরকে কিট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের চিকিৎসায় প্লাজমা থেরাপির কথা ভাবছে বাংলাদেশ। গবেষকরা বলছেন, ইবোলা বা নিপাহ ভাইরাস প্রতিরোধে কাজে এসেছে এই পদ্ধতি। তাই এমন সংকটে আশঙ্কাজনক রোগীদের প্রাণ বাঁচাতে পারে সুস্থ রোগীর প্লাজমা। স্বাস্থ্য অধিদপ্তরও বলছে বিষয়টি নিয়ে ভাবছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। নিয়ম মেনে নির্দিষ্ট ওষুধ পেতে সময় লাগবে 1 যুগেরও বেশি। এই মুহূর্তে বিশ্বজুড়ে কোভিড-19 প্রতিরোধে 70টি ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। এর মধ্যে 2টি ক্লিনিক্যাল স্টেজে আর 1টি গবেষণা স্টেজ 2-তে। প্রচলিত ওষুধ কতটুকু কাজ করবে তা জানতেও সময় লাগবে কয়েক মাস। তাই এই মহা বিপদে প্রাণ বাঁচাতে পারে প্লাজমা থেরাপি। যে মানুষটি আক্রান্ত হচ্ছেন এবং ভালো হয়ে উঠছেন, সুস্থ হয়ে উঠছেন, ওনার রোগের লক্ষণ দূর হওয়ার পর ওনার শরীরে তো পর্যাপ্ত অ্যান্টিবডি আছে বিধায় উনি আসলে রোগ থেকে বের হয়ে আসতে পারলেন। বলা হচ্ছে হ্যাঁ, এই অ্যান্টিবডিগুলোকে যদি কনভালেসেন্ট প্লাজমা, মানে যিনি ভালো হয়ে উঠলেন তার প্লাজমাটা যতক্ষণ নাকি তো কোনো কার্যকর ওষুধ অথবা ভ্যাকসিন আবিষ্কার না হবে, এই মাঝখানের সময়টুকু এগুলো ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে প্রাথমিকভাবে এই পদ্ধতি প্রয়োগের কথা ভাবছেন গবেষকরা। সেক্ষেত্রে গুরুতর রোগীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে চিকিৎসা হতে পারে। এটা সবার ক্ষেত্রে তো মোটেই না, এটা তো ব্যবহার করাই হবে মডারেট টু সিভিয়ার অথবা শুধু সিভিয়ার। মানে সবচেয়ে ভালো হয় যদি শুধু সিভিয়ার রোগীর ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে আপনি একদমই নিরাপদ, কারণ তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ অবস্থা। এরই মধ্যে বিষয়টি আমলে নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ে কাজ করতেছে না, আমি তো বলছি যে ডাইরেক্টর হাসপাতাল কাজ করছে। হ্যাঁ, বিশেষজ্ঞদের নিয়ে উনি মিটিং করেছেন, এটা নিয়ে কিছু আলাপ আলোচনা আছে, পরবর্তী পদক্ষেপ সব ওইখানে জানবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে দেশে আক্রান্তের 5 থেকে 7 ভাগ রোগী মারাত্মক পর্যায়ে পৌঁছে থাকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে বেশ কিছু এলাকায় বাড়ি ভাড়া মওকুফ, অনেকে নিচ্ছেন না দোকান ভাড়া। আবারও দেশের খবর। রাজধানীতে ভাড়া করা লোক দিয়ে টিসিবির পণ্য কিনে বাড়তি দামে খোলা বাজারে বিক্রির অভিযোগ উঠেছে ভ্রাম্যমাণ ট্রাক থেকেই, যা সংকটে স্বল্প আয়ের মানুষের জীবনে স্বস্তি আনতে সরকার এই উদ্যোগে জল ঢালছে। এসব অনৈতিক কাজ নিয়ন্ত্রণে টিসিবি ডিলাররা অনেকটা অসহায়ত্ব প্রকাশ করে সহযোগিতা চাইলেন পুলিশের। এমনিতেই করোনা সংকট তীব্র হওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। এমন দুঃসময়ে জনজীবনে কিছুটা সুবাতাস দিতে সরকার নিয়েছে বহুমুখী পদক্ষেপ। রমজান সামনে রেখে টিসিবির ট্রাক আর পণ্য সরবরাহ বাড়ানো তেমনই এক উদ্যোগ, যেখানে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে নিত্য প্রয়োজনীয় বেশ কয়েকটি পণ্য ক্রয়ের সুযোগ পাচ্ছেন ক্রেতারা। লাইনে দাঁড়িয়েছেন মধ্যবিত্তরাও, যারা আগে কখনোই দাঁড়াননি। দাঁড়াবেন, যারা না দাঁড়াবেন মাল দিব না। ডাল খেজুর হয়েছে প্রতি কেজি 120 টাকা, আর এই ষোলো হয়েছে 60 টাকা। এরকম সেফটি হইলে আমরা আরেকটা প্রোডাক্ট কিনতে পারতেছি। যেমন 1000 টাকা নিয়ে আসলে মোটামুটি আনতে কিছু কিনা যাইতেছে, দোকান থেকে 2টা প্রোডাক্ট কিনলে 1000 শেষ। এমন স্বস্তিতেই আবার জল ঢালছে এক ধরনের সুচতুর লোভী মানুষ। সাধারণ মানুষের এই লম্বা লাইনকেই বাড়তি আয়ের উপলক্ষ বানিয়েছেন ভাড়া করা লোক দাঁড় করিয়ে, যা ধরাও পড়ল হাতে নাতেই। টিসিবি ট্রাক থেকে অভিযোগ করছে যে আপনি লোকজন লাইনে দাঁড় করিয়ে রেখে ব্যবসা করছেন, এটা কতটুকু সত্য? আমি এর কাছে 2 কেজি বুট আনতে লেগা মুরব্বীরা আমি 3 বার নামাইছি তারা যখন আমি বাপ দেখে কইছি বাবা তুমি দূরে যাও, তারপরে হয়ে যায় নাই, লাস্ট পর্যন্ত ওই বেটিরা নিয়ে গেছে মালটা। ক্যাম্পের কিছু চক্র আছে, এরা এক কাজ করে, এরা মনে করেন 20 থেকে 25 জন লোক লাইনে দাঁড় করায় দেয়। বাড়তি চাহিদা থাকলেও টিসিবির প্রত্যেকটি ট্রাক প্রতিদিন পণ্য বিক্রি করতে পারে মাত্র 150 মানুষের কাছে। পরিবর্তিত পরিস্থিতিতে অর্থনৈতিক সক্ষমতায় টান পড়েছে বহু মানুষের, যার কারণে টিসিবির এক একটি ট্রাকের সামনে পণ্যের সরবরাহের তুলনায় মানুষের উপস্থিতি কয়েক গুণ বেশি। নীতি নির্ধারণী পর্যায়ে এটি বিবেচনায় নিতে হবে এখনই, তাতে আসছে রমজানে কিছুটা হলেও স্বস্তি পাবে স্বল্প আয়ের মানুষেরা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রংপুরে করোনার এই মহাদুর্যোগে সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক ফায়দা নেওয়ার অপচেষ্টা চলছে।
ত্রাণের দাবিতে মিছিল, মিটিং, রাস্তা অবরোধ, ইউএনও অফিস ঘেরাওয়ের মতো ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশের দাবি, অর্থের বিনিময়ে ভাড়া করা লোকদের ত্রাণের দাবিতে মাঠে নামানোর তথ্য পেয়েছে তারা। গ্রেপ্তার করা হয়েছে এক ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকে। শাকিল মাহমুদের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। ত্রাণের দাবিতে রংপুর মহানগরী সহ বিভিন্ন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ, উপজেলা পরিষদ ঘেরাও সহ বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। সোমবার হঠাৎ পীরগাছা উপজেলা পরিষদ ঘেরাওয়ের চেষ্টা করে একদল মানুষ। এই ঘটনার অনুসন্ধানে বেরিয়ে এসেছে টাকার বিনিময়ে ভাড়া করা লোক দিয়ে এসব ঘটানোর খবর। আমরা ওখানে দেখলাম যে সেখানে 4-5টা ছেলে এই নেতৃত্ব দিচ্ছে। 10 জন লোক দাঁড়ায় গেছে, একজন এসে উস্কানি দিচ্ছে, এ যাও মানববন্ধন করো, মিছিল করো। বিক্ষোভ বা কিছু লোক জড়ো হয়েছিল, এরা কিছু দলীয় লোকেই, এদের ইন্ধনেই এই জিনিসটা হয়েছে। প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে 200-300 টাকা দিয়ে ভাড়া করা লোক দিয়ে এসব করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। কান দেবে, চলো রাস্তায় যাই, এইভাবে প্রলোভন থেকে 2-1 করে তারা দেখা যাচ্ছে ওখান থেকে সটকে পড়তেছে। বিএনপি জড়িত আছে এর সাথে, এখানে লোকাল আমার একটা পার্টি আছে জাতীয় পার্টি, সেও জড়িত আছে। এছাড়া চেয়ারম্যান মেম্বার রানিং যারা আছে তাদের এনটি মেম্বাররাও এখানে জড়িত আছে। অনুসন্ধানের পর ঘটনার মূল হোতা সদর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ইউপি মেম্বার ফিরোজ সরকার ও সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এই ঘটনায় জড়িত বিএনপি জামাতের 20 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদি মানুষকে উস্কানি দিয়ে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য অথবা সরকারকে বেকায়দায় ফেলার জন্য, প্রশাসনকে বেকায়দায় ফেলার জন্য কেউ যদি কোনো ধরনের ঘৃণ্য অপপ্রয়াস চালায়, তার বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে। পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনার পেছনে অর্থ ও মদতদাতাদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনা হবে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনা মহামারীর এই সময়ে চট্টগ্রামে 1 মাসের ঘর ভাড়া মওকুফ করে দিয়ে মানবিকতার ব্যতিক্রমী উদাহরণ গড়েছেন চট্টগ্রামের কয়েকজন বাড়ির মালিক। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের কথা চিন্তা করে ভাড়া মওকুফ করা হয়েছে বলে জানান তারা। এ ধরনের কঠিন পরিস্থিতিতে বাড়ির মালিকদের উদার মানসিকতায় খুশি ভাড়াটিয়ারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। নগরীর পতেঙ্গা এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে ভাড়া বাসায় থাকেন পোশাক শ্রমিক বাদল দাস। গত 1 মাস ধরে তার কারখানা বন্ধ থাকায় স্ত্রী সন্তানদের নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন তিনি। শুধু বাদল দাস নন, বেশিরভাগ নির্ময়ের পরিবারের একই ধরনের চিত্র। 1 মাস ধরে ঘর থেকে বের হতে না পারা ও কাজকর্ম বন্ধ থাকায় অভাব অনটনে অনেকটাই বেহাল অবস্থা সবার। আর এমন পরিস্থিতিতে মানবিক কারণে 1 মাসের বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণায় দারুণ খুশি মহাজন কলোনির শতাধিক পরিবার। এপ্রিল মাসের ভাড়া মকুব করে দিছে জমিদারে, এটার জন্য জমিদারের অসংখ্য ধন্যবাদ। ভাড়া যে একটু করতেছে, এটার জন্য খুব সুবিধা হচ্ছে আর কি, কারণ এখন তো চলাটা খুব কষ্ট হয়। শুধু নির্ময়ের মানুষের জন্যই নয়, মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করেও 1 মাসের বাড়ি ভাড়া না নেওয়ার ঘোষণা দিয়ে উদারতা দেখিয়েছেন কয়েকজন বাড়ির মালিক। এমন দুঃসময়ে এই ধরনের সাহায্য পেয়ে খুশি মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও। বাড়ির মালিক যে পদক্ষেপটা নিছে, আমি মনে করি এটা খুবই ভালো উদ্যোগ, সকল মালিকদেরই এটা নেওয়া উচিত। ঘর ভাড়া আমাদেরকে ফুল ফ্রি করে দিছে, এটাই আমরা খুশি। বিপদের এই সময়ে মানবিক কারণে ভাড়াটিয়াদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে জানালেন বাড়ির মালিকরা। গরিবদেরকে সবাই দিচ্ছে, কিন্তু মধ্যবিত্তদেরকে কেউ দিচ্ছে না। সেজন্য আমি মধ্যবিত্তদের কথা চিন্তা করে আমি আমার 100 ফ্যামিলি সবাইকে ঘর ভাড়া মকুব করে দিয়েছি। 1 মাসের ভাড়া মাফ করে দেই, তাইলে হয়তো তারা উপকার আসবে বা তারা খাইতে পারবে, চলতে পারবে, কারণ তারা মধ্যবিত্ত পরিবার। শুধু বাসা ভাড়া নয়, দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় দোকান ভাড়াও মকুব করেছেন অনেকে। এদের মতো নগরীর অন্যান্য বাড়ির মালিকেরা যারা আছেন, তারাও তাদের সামর্থ্য অনুযায়ী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলেও নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে বলে মনে করেন সকলে। চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশে করোনায় নতুন করে 10 জনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে 120। নতুন শনাক্ত একদিনে 390, আক্রান্তদের 70% বেশি ঢাকা ও আশপাশের জেলার। করোনা সতর্কতা উপেক্ষা করেই বেড়েছে ঢাকায় প্রবেশ ও বের হবার প্রবণতা। জরুরি সেবা, গণমাধ্যমের ভুয়া স্টিকার ব্যবহার, বাজার কেন্দ্রিক ভিড় এড়াতে তৎপর সেনাবাহিনী। অবশেষে করোনার কিট তৈরির নমুনা সংগ্রহের অনুমতি পেল গণস্বাস্থ্য কেন্দ্র। চিকিৎসায় আশা জাগাচ্ছে প্লাজমা থেরাপি। সুস্থ মানুষের প্লাজমা ব্যবহারে বাঁচবে রোগী।
রাজধানীতে ভাড়া করা লোক দিয়ে টিসিবির পণ্য কিনে খোলা বাজারে বেশি দামে বিক্রি। রংপুরে ত্রাণ নিয়ে বিএনপি জামাতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময় অ্যাপ।